30 জেলা প্রশাসক প্রত্যাহার হচ্ছে আজ। বঞ্চিত 3 ব্যাচের লিস্ট থেকে নিয়োগ প্রক্রিয়া শুরু। জাতিকে মেধাশূন্য করার অন্যতম কারিগর দীপু মনি গ্রেফতার। 900 কোটি টাকার অবৈধ সম্পদ। হত্যাগুম দখল সন্ত্রাসে হাসিনার লাঠিয়াল ছিল কয়েক সেনা কর্মকর্তা। বিচারের দাবি সাবেকদের। গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে ইসরায়েলের সম্মতি। হামাসের জন্য অপেক্ষা বললেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকালের 21 সংবাদে, সাথে আছে রাজিউর রহমান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124/9। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন আমাদের www.facebook.com/2124/9। পুলিশ ও প্রশাসনে শীর্ষ পদে পরিবর্তনের পর এবার 30 জেলা প্রশাসককে প্রত্যাহার করা হচ্ছে। একই সঙ্গে জেলাগুলোতে নতুন ডিসি নিয়োগ দেওয়া হবে। আজ থেকে সব জেলার ডিসিদের প্রত্যাহার করা হবে বলে জানায় জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রথম দফায় ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, খুলনা, সিলেট, নরসিংদী, বরিশাল, গাইবান্ধা, রংপুর, ফরিদপুর জেলার ডিসি প্রত্যাহার হচ্ছে। পরবর্তীতে অন্য জেলার ডিসিদেরও প্রত্যাহার করা হবে। নতুন ডিসি নিয়োগ দিতে বঞ্চিত 3 ব্যাচের ফিট লিস্ট থেকে নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে অন্তর্বর্তী সরকার। নতুন ডিসিদের মৌখিক পরীক্ষায় অংশ নিতে নোটিশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের পর এবার আটক হয়েছেন সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার দীপু মনি। রাজধানীর বাড়িধারা এলাকায় এক আত্মীয়র বাসা থেকে ডাক্তার দীপু মনিকে আটক করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের একটি দল। 18 জুলাই চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার দীপু মনি ও তার বড় ভাই ডাক্তার JR ওয়াদুদ টিপুর বিরুদ্ধে চাঁদপুর থানায় মামলা হয়। পুলিশ জানায় দীপু মনিকে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। আজ তাকে আদালতে তোলা হবে। শেখ হাসিনার 18 মন্ত্রী প্রতিমন্ত্রীর অবৈধ সম্পদ অনুসন্ধানে যে তালিকা দুর্নীতি দমন কমিশন করেছিল তাতে দীপু মনির নামও রয়েছে। দীপু মনির 900 কোটি টাকার অবৈধ সম্পদের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক। আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী দীপু মনি ক্ষমতার অপব্যবহার করে গড়েছেন সম্পদের পাহাড়। সংসদ সদস্য হওয়ার পর 15 বছরে হয়েছেন বিশাল বিত্ত বৈভবের মালিক। সবশেষ নির্বাচনী হলফনামায় দেয়া তথ্য অনুযায়ী 2008 সালের তুলনায় তার সম্পদ বেড়েছে 59 গুণ। আরো জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। দীপু মনি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। চাঁদপুর 3 আসন থেকে 2008 সালে প্রথম সংসদ সদস্য নির্বাচন করেই হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। এরপর থেকেই এলাকায় ক্ষমতার শীর্ষে আসীন হন তিনি। একের পর এক বিদেশ যাত্রার রেকর্ডও করেন তিনি। ক্ষমতার অপব্যবহার করে বনে যান কয়েক হাজার কোটি টাকার মালিক। 2008 সালের হলফনামায় দেয়া নিজের পেশা থেকে বছরে আয় দেখান মাত্র 3 লাখ টাকা। আর 2023 সালের দেয়া হলফনামায় আয় দেখিয়েছেন 1 কোটি 23 লাখ টাকা। 2008 সালে দীপু মনির অস্থাবর সম্পদ ছিল 5 লাখ টাকার। 2023 সালে হলফনামায় দেখানো হয় প্রায় 3 কোটি টাকার সম্পদের হিসেব। 2008 সালে তার কোনো স্থাবর সম্পদই ছিল না, অথচ 15 বছরে তিনি প্রায় 4 কোটি টাকা মূল্যের স্থাবর সম্পদের মালিক বনে যান। 2018 সালে শিক্ষামন্ত্রী হন ডাক্তার দীপু মনি। বিতর্কিত পাঠ্যসূচি তৈরি করে জাতিকে মেধাশূন্য করার অন্যতম উদ্যোক্তা তিনি। সবশেষ শেখ হাসিনা সরকারের সমাজ কল্যাণ মন্ত্রী ছিলেন ডাক্তার দীপু মনি। খুরশিদ আলম মুকুল, 21 টেলিভিশন। আওয়ামী দুঃশাসনের গত 15 বছরে হত্যা, গুম আর বিভিন্ন প্রতিষ্ঠান দখলের বিশেষ একটি অংশে নেতৃত্ব দিয়েছে বাংলা সামরিক বাহিনীর কিছু কর্মকর্তা। ইসলামী ব্যাংক থেকে 21 টেলিভিশনের মতো জনপ্রিয় গণমাধ্যম,
সবকিছু দখলে সালমের লাঠিয়াল বাহিনীর নেতৃত্ব দিয়েছেন তারাই। তাদের প্রত্যক্ষ সহযোগিতায় উত্থান ঘটেছে সালমের। বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে অপশাসন থেকে মুক্তির পর অভিযুক্ত সেনা সদস্যদের বিচার দাবি করেছেন সাবেক সেনা কর্মকর্তারা। মানিক শিকদারের বিশেষ প্রতিবেদন। রিয়ার অ্যাডমিরাল এম সোহায়েল, সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর সাবেক পরিচালক লেফটেন্যান্ট জেনারেল আকবর হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল রাশিদুল আলম, সদ্য আটক মেজর জেনারেল জিয়াউল হাসান, এমন আরও বেশ কয়েকজন সামরিক কর্মকর্তার নেতৃত্বে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গত 15 বছরের বেশি সময় দেশ জুড়ে চলতে থাকে হত্যা, গুম, দখলদারিত্ব আর লুটপাটের রোমহর্ষক অধ্যায়। সরাসরি তাদের নেতৃত্বে উত্থান ঘটে ব্যাংক খেকো, জমি খেকো এস আলমের। 2017 সালের 27 নভেম্বর এশিয়ার শীর্ষস্থানীয় ইসলামী ব্যাংক দখলে নেয় আওয়ামী লীগের এই অলিগার্ক। এর 2 বছর আগে 2015 সালের 25 নভেম্বর একইভাবে দখলে নেয় মুক্তচিন্তার খোলা জানালায় হিসেবে পরিচিত সেই সময়ে দেশের সবচেয়ে জনপ্রিয় গণমাধ্যম 21 টেলিভিশন। গভীর এই ষড়যন্ত্রে সামরিক কর্মকর্তাদের সঙ্গে যুক্ত হন সাবেক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী আব্দুস সোবান গোলাপ। পূর্ব পরিকল্পনা অনুযায়ী 2015 সালের 6 জানুয়ারি আটক করা হয় 21 টেলিভিশনের চেয়ারম্যান অ্যান্ড সিইও আব্দুল সালামকে। একের পর এক মিথ্যা মামলায় বিনা বিচারে জেল হাজতের অন্ধ প্রকোষ্ঠে 2017 সালের 11 জুন পর্যন্ত দীর্ঘ 2.5 বছর বন্দী করে রাখা হয়। তার একমাত্র অপরাধ সত্য এবং ন্যায়ের পক্ষে গণমাধ্যমকে অবিচল রাখার প্রত্যয়। ইটিভিটা এই সরকার কর্তৃক যে দখল হয়, তারা যে বিভিন্ন মিডিয়াকে তাদের কুক্ষিগত করার যে প্রক্রিয়া, সেটা কিন্তু ইটিভি দিয়েই শুরু হয়। তারা আমাদের দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংসের ব্যবস্থা গ্রহণ করে। ইলেকশন কমিশন, দুদক, সশস্ত্র বাহিনী এবং কিছু বড় ব্যবসা প্রতিষ্ঠান যাদেরকে প্যাট্রোনাইজ করে ব্যাংকগুলো ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যায়। এস আলমের পক্ষে নগ্নভাবে কাজ করে যাওয়ার মাত্র কয়েক বছরের ব্যবধানে সামান্য নৌ কমান্ডার থেকে এম সোহায়েলের কপালে জোটে রিয়ার অ্যাডমিরাল পদ। একই সঙ্গে বনে যান চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান। ঐতিহ্যবাহী নৌবাহিনীর সোহায়েল একমাত্র কর্মকর্তা যিনি কোনো জাহাজ বা ঘাঁটি কমান্ড এবং গুরুত্বপূর্ণ কোনো সামরিক কোর্স ছাড়াই রিয়ার অ্যাডমিরালের পদ বাগিয়ে নেন। চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান হিসেবে লুটপাট করেন হাজার হাজার কোটি টাকা। এই সমস্ত অফিসাররা আবার অনেক ব্যবসায়ী নির্দোষদের ছেলেপেলে ধরেও এরা ভিতরে আটকায় রাখতো এবং বলছে গুম করে দেওয়া হবে, খুন করে দেওয়া হবে, টাকা দেবো, এবং এদেরকে টাকা দিয়ে তারপর নাকি এই সোহেল, জিয়াউল হাসান আর এরা এগুলো করেছে। চট্টগ্রামের বাঁশখালীতে সাধারণ মানুষের জমি দখল করে এস আলমের বিদ্যুৎ কেন্দ্র নির্মাণকে ঘিরে 2021 সালের 17 এপ্রিল 5 জন নিরস্ত্র গরিব খেটে খাওয়া মানুষকে হত্যার নেতৃত্বেও ছিলেন এই সোহায়েল। হত্যা, গুমসহ অসংখ্য ভয়ঙ্কর অপরাধের অভিযোগ তার বিরুদ্ধে। আমাদের যে সরকার কাঠামো ছিল, যে সরকার ব্যবস্থা ছিল, তারা তাদের নিজ স্বার্থে এবং আমাদের কিছু কতিপয় অফিসার যারা নিজেদের প্রফেশনালিজমটাকে ভুলে যে অন্যের কাজগুলো করেছে এবং সেই কাজ করতে যেয়ে নিজেরা কিছু ব্যক্তিগত সুবিধাও গ্রহণ করেছে। প্রায় 6 বছর ধরে ডিজিএফআই এর মহাপরিচালক পদে থাকা লেফটেন্যান্ট জেনারেল আকবর হোসেনও হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করে বিদেশে পাড়ি জমিয়েছেন 5 আগস্ট গণ অভ্যুত্থানের 2 দিন আগেই। তবে এখনও বহাল তবিয়তে আছেন বিএনপি নেতা ইলিয়াস আলী, গুমের মূল হোতা র্যাবের তৎকালীন লেফটেন্যান্ট কর্নেল রাশিদুল আলম। বিভিন্ন সময় হয়েছেন নানাভাবে পুরস্কৃত, হয়েছেন অঢেল সম্পত্তির মালিক। কিন্তু এ ধরনের কথিত কিছু সামরিক কর্তা ব্যক্তির কারণে পুরো বাহিনী বারবার বিতর্কিত হবে, এমনটা মানতে পারছেন না সংশ্লিষ্টরা। ডিজিএফআইকে তারা ব্যবহার করে তাদের নিজস্ব ব্যক্তি স্বার্থ, তাদের নিজস্ব রাজনৈতিক অভিলাষ এগুলো চরিতার্থ করার জন্য। এটা সেনাবাহিনীকে মানুষের কাছে হেয় করার জন্য আর একটা হীন প্রচেষ্টা ছিল এই সরকারের। কেবল চাকুরিচ্যুতি, অব্যাহতি কিংবা ওএসডি করা নয়, অভিযুক্তদের আইনের আওতায় এনে কঠিন শাস্তির বিকল্প নেই বলে মত সাবেক সেনা কর্মকর্তাদের। তারা বলছেন এসব দুষ্কৃতিকারী ভবিষ্যতে যাতে কোনো অবস্থায় দেশ ছেড়ে পালাতে না পারেন। যারা এই ধরনের কাজের সাথে সরকারের সাথে ওতপ্রোতভাবে জড়িত থেকে নিজেদের আমাদের এই সেনাবাহিনীর ভাবমূর্তিকে নষ্ট করেছে,
এই ভাবমূর্তিকে ফেরত আনার জন্য এই সকল অফিসারদের বিচার হওয়া উচিত। আগামীতে কোনো সেনা সদস্য যেন বিশেষ কোনো ব্যক্তি বা দলীয় স্বার্থে ব্যবহৃত না হন তার নিশ্চয়তা বিধানেরও দাবি জানিয়েছেন সাবেক কর্মকর্তারা। মানবতা বিরোধী যে সমস্ত অপরাধ করছে। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে নৌবাহিনী থেকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে রিয়ার অ্যাডমিরাল এম সোহাইলকে। বাংলাদেশ নৌবাহিনীর সূত্রে তথ্য নিশ্চিত করা হয়েছে। এম সোহাইল বিভিন্ন পদে দায়িত্বরত অবস্থায় নিজেকে নানান বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত করার অভিযোগ রয়েছে। তিনি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন। গাজা যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তিতে সম্মতি দিয়েছে ইসরায়েল। এখন হামাসের জবাবের অপেক্ষা। তেল আবিবে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ ও প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে বৈঠক শেষে কথা জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। গাজা যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর এটাই শেষ সুযোগ বলে সতর্ক করেন তিনি। এদিকে হামাস এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি। তাদের অভিযোগ, নেতানিয়াহু যুদ্ধবিরতি দীর্ঘায়িত করার জন্য নতুন নতুন শর্ত দিচ্ছেন। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত চুক্তিতে ইসরায়েল সায় দিলেও এখনও অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। বিশেষ করে কিভাবে ওই চুক্তি বাস্তবায়িত করা হবে তা কঠিন বলে মনে করছেন তারা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সাথে আরও থাকবে। 15 বছরে কয়েকশো কোটি টাকার মালিক মুক্তাগাছার পৌর মেয়র, দুর্নীতি ও লুটপাটের বিচার দাবি। আবার আমন্ত্রণ সকালের 21 সংবাদে। 15 বছরে কয়েকশো কোটি টাকা লুটপাটের অভিযোগ উঠেছে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও পৌর মেয়র বিল্লাল হোসেন সরকারের বিরুদ্ধে। শেখ হাসিনা সরকার পতনের পর তার বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর, অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা। দুর্নীতি ও লুটপাটের বিচারের দাবি করেছেন তারা। ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতাউর রহমান জুয়েলের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। মুক্তাগাছার কৃষক পরিবারের সন্তান বিল্লাল হোসেন সরকার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হওয়ার পর বাগিয়ে নেন পৌর মেয়রের পদটিও। আর 15 বছরেই কয়েকশো কোটি টাকার মালিক তিনি। প্রতিবেশীদের প্রশ্ন, দুর্নীতি না করলে কোটি কোটি টাকা কিভাবে কামিয়েছেন আর দেশে বিদেশে বাড়ি বানিয়েছেন বিল্লাল। কি ছিল, কিছুই ছিল না। এই মন্ত্রীর পাশে থেকে তো যোগ দিয়া, আওয়ামী লীগের যোগ দিয়া তো কোটি কোটি টাকার মালিক হলো। মানুষের দা তো আত্মসাৎ করে গেছে, নাইলে ওইলো কোটি যায়, আমরা তো করতে পারি না। মেয়রের দায়িত্ব থেকে দোকান বরাদ্দের নামে ব্যবসায়ীদের কাছ থেকে নিয়েছেন কোটি কোটি টাকা। ব্যবসায়ী ও স্থানীয়রা বলছেন, হাসিনা সরকার পতনের সাথে সাথে তার বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর আর অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনগণ। আমার কাছে 4 লক্ষ টাকা নিছে এই বিল্লাল সরকারে। যদি কাজ ভালোই করতো তাহলে অবশ্যই তারা পলাইতো না। আগুন দিচ্ছে, তাকে যেভাবেই করছে, আমার মনে হয় এখনো পাইলে মুক্তাগাছাবাসী তাকে বর্তা বানাই ফেলাবো। তারা মসজিদ, মাদ্রাসা, এমনকি শিক্ষা প্রতিষ্ঠান কোনো জায়গা থেকে তারা বাদ দেয়নি। মুক্তাগাছাকে একটা অরাজক অবস্থার মধ্যে ফেলে দিয়ে তারা শত শত হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। 5 আগস্টের পর গা ঢাকা দিয়েছেন বিল্লাল হোসেন সরকার। এদিকে দুর্নীতির অভিযোগ অস্বীকার করে পরিবারের সদস্যরা জানান, বিল্লালের বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্র চলছে। এখন তো মানুষের ভয়ে মাইরে ফেলাবো, ধরে নিছে, ধরে এখন কোন জায়গায় আছে আমি বলতে পারলাম না। মিথ্যা বানোয়াট, রাজনীতি প্রতিহিংসা। অন্তর্বর্তী সরকারের কাছে বিল্লাল হোসেনের বিচার দাবি করেছেন টিআইবির এই নেতা। হেন কোনো দুর্নীতি নাই যে সে আপনার করে নাই সেটা, যার ফলে আপনার তো অবশ্যই তার একটা যৌক্তিক এবং বিচার দাবি করি, সে যেখানেই থাকুক। এছাড়া দুর্নীতি ও লুটপাটের বিচার চান স্থানীয়রাও। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এবার আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েল বিরোধী বিক্ষোভের মধ্যেই যুক্তরাষ্ট্রের শিকাগোতে শুরু হয়েছে ডেমোক্র্যাট দলের জাতীয় সম্মেলন। এরই মধ্যেই সম্মেলনে যোগ দিয়েছেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও তার স্ত্রী জিল বাইডেন। সমবেত হয়েছেন 4000-এরও বেশি নেতাকর্মী। 4 দিনব্যাপী এই সম্মেলন থেকেই প্রেসিডেন্ট পদে কমলা হ্যারিসকে আনুষ্ঠানিকভাবে মনোনীত করা হবে। একই সঙ্গে রানিং মেট হিসেবে থাকবেন টিম ওয়ালস। প্রথম দিনে জো বাইডেনের বিদায়ী বক্তব্যের দিকে সবার মনোযোগ। এদিকে বাইডেন প্রশাসন ইসরায়েল ঘেঁষা নীতির প্রতিবাদ জানাতে সম্মেলন স্কুলের বাইরে চলছে বিক্ষোভ।
শেষ করছি সকালের 21 সংবাদ। যাওয়ার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। 30 জেলা প্রশাসক প্রত্যাহার হচ্ছে আজ। বঞ্চিত 3 ব্যাচের লিস্ট থেকে নিয়োগ প্রক্রিয়া শুরু। জাতিকে বেধাশূন্য করার অন্যতম কারিগর দীপু বণিক গ্রেপ্তার। 900 কোটি টাকার অবৈধ সম্পদ। হত্যা, গুম, দখল সন্ত্রাসী হাসিনার লাঠিয়াল ছিল কয়েক সেনা কর্মকর্তা। বিচারের দাবি সাবেকদের। এবং গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে ইসরায়েলের সম্মতি। হামাসের জন্য অপেক্ষা বললেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124. এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21ETV চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সকাল 8:55 দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে।